আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ১৪ লিখেছেন সালমা চৌধুরী। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জ্বলজ্বল করছে দুই আঁখি। এক নিমেষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষায় ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুই ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। ২৪ ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিনই ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল। সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পুরানো ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই, তার সাথে কথা বলার বেমানান। ওনার নাম লেখাতে যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটার থেকে দূরে থাকা শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই। তোর জন্য তাড়াহুড়োতে সকাল থেকে না খেয়ে বেরিয়েছি, খুব ক্ষুধা লাগছে। আজ শহর জুড়েই জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে গেছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। ১ ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশ পথে। মেঘ দুবার জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছি? কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় বেশ জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘের ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আঁখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে আছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো করে হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবেই বা না কেন? ঢাকা শহরে থাকতেও এত বছর কোনোদিন এই জায়গায় আসতে পারেনি। শুধু দু একবার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা ৩ মাসে একবার। অথচ আবির দেশে ফিরেছে সবেমাত্র ৪ মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশের সব জায়গায় ঘুরে ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্য নিয়ে এসেছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেই মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভ্রু কুঁচকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় করে তাকিয়ে শুধালো, মানে? আবির বিরক্ত সুরে বলল, এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম তোকে, ছবিও তুলে দিলাম, একটাবার বলতে তো পারতি, দেন আপনাকে দুটো ছবি তুলে দেই, বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগলি, স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের নানি। এই যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেংচি কেটে বলল, জীবনেও না। আমি আপনার মতো এত পাষাণ না।
এই কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসতে দেখে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসতে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়া অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছরে একটা বার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলেও এখনো কথা বলতে না, একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটার খারাপ লাগতে পারে, ভেবেছিস কখনো? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, অষ্টদয় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছরের একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলার এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল, হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরেছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটো পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন 3-4 ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলোর সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে, সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহাখুশি। তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমকে দিয়ে বসলো, মেডিকেল পরীক্ষা এখনো হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাহিরে বেলকনিতে দাঁড়িয়ে নিচের সবার হইহুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে। এসব সামান্য বিষয়কে সে পাত্তাও দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার, হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছে কিনা। কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না, তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাত আপুরও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজে গাড়িতে করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কী রে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, DU-তে হয়েছে, জগন্নাথ ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কি না জিজ্ঞেস করছে। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়ে দিছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এই জন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখল। অকস্মাৎ আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কি হলো, চান্স পায়নি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে হবে। আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না।
বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল, তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত সুরে বলল, চাচ্চু আপুকে বকতেছে। আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইয়াকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচ্চুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে। কান্নার তোপে সামনের দিকে চুলগুলো ভেজা লাগে। লেপ্টে লেপ্টে আছে গালে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। বাসরকে থামানোর সাধ্য নেই বলেই সরে পড়েছেন। আলী আহমদ খান মালিয়া খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখনও ফেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কী হলো? সরকারি মেডিকেলে চান্সটাই পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এতটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল, এই মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খান থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসার ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন। ঘরে ফিরে এক কথায় বারবার বলছেন, এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলে যেমন ভণ্ড, মেয়েটাও একই রকমই হয়েছে। সামান্য একটা ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারেনি। এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলছেন। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আঁখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নীরের কণ্ঠে পুনরায় বলল, রুমে যেতে বলেছি তোকে? মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনোটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনিই বলেছিল ডিইউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আজ সেই মানুষটা ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। মোজাম্মেল খান রেগে বলেন, প্রাইভেট পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলে আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পাইনি? কি বলবো তখন আমি? আবির দীর্ঘ শ্বাস ফেলে বলল, আপনি কি চাচ্ছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লেই কি রেজাল্টের পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন। ভেতরে ভেতরে এখনও রেগে ফুঁসছেন, কিন্তু আবিরের বলা কথাগুলো প্রত্যুত্তর ছিল না বলেই চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত সুরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানার উপর হয়ে শুয়ে কাঁদছেন। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে। এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, উঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল,
আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কাঁদছিস কেন? চান্স পাসনি বলে নাকি চাচ্চুর বকেছে তাই? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো, শুধু বল পড়তে চাস কি না। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসসি এরপর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতে এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়ার তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কি বলবে সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে। তার আব্বু তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত সুরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারো কথা নয়। নিজের সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কি না জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময় অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাচ্ছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে দুবার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয়নি, তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরতেছে। হঠাৎই চোখে পড়লো সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর এখন যে ঘুমিয়ে পড়েছে, আর কোনো খবর নেই। কিছুক্ষণের মধ্যে মালিহা খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেননি। ছোটবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউই ডাকে না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিহা খান প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে, খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে এসেছে। এতটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেননি, হয়তোবা দুই ভাই অন্য রুমে কথা বলছেন। ঘণ্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও আর ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানভীর উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছেন না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়। বলুন তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবারও প্রশ্ন করলো, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল, আমারও। তানভীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডিইউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম। বনুরে বুঝাইয়া দুজনেই ভর্তি হয়ে পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথেই থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তোবা। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তানভীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে। অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিন দিনেই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ, হোক বা না, সেই লুকোচুরি সমাধান চাই।
অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কু গাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও 100 বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল, এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কি করবে আল্লাহই জানে। আলী আহমদ খান আর মালিয়া খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিংয়ে যেতে দিবে কিনা কে জানে। আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মুর সঙ্গে যায় তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই কিনতে পারবে না। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। মেঘ, আমি কি করব বল না প্লিজ। বন্যা বলল, তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাইস, আমি শপিংয়ে যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না। বাসা থেকে তো বের হতে পারবো না। তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। সেটা কিভাবে করে? আমি তো কখনোই করিনি। আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। এখন কি করব? তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। ভাইয়াকে বলার সাহস নেই আমার, যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলেন আমি এনে দিই তখন। বন্যা চিন্তিত সুরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি না তাহলে রিস্ক তো নিতেই হবে। আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না। আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলেন জান্নাত আপুকে ভালোবাসেন তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে। ভেজা কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাব। আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাইয়ের মনের আড়ালও হয়ে যাব। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য বেলকনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোনে কানে রেখেই বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলছে। আবির উচ্চস্বরে হেসে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথা ঘুরছে। এক মুহূর্তের মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলেছিল? কিসের কথাই বা বলছিল? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে, কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল, শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রুজোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার ভাবছে বা শপিং করতে যাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দিব। মেঘ মাথা নিচু করে জানালো, আমাকে শিখিয়ে দিবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ড এর পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ড দেখে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল, এভাবে তাকাইস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে। তাই সবাই মিলে প্ল্যান করেছিল, তানভীরকেও আগে থেকে সব কিছু জানিয়ে রেখেছিল। কাছের 4 বন্ধু আর তানভীর বাদেও আরও 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করে এসেছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে আসছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লোড়ের শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষ, সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে আসছে। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টায়, তখন আবির আর তানভীর বাসায় ঢুকেছে।
বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না। তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচ থেকেও তাকিয়ে দেখেছে বেলকনিতে মেঘ ছিল না, দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরও মনে কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষায় করছে। ভাবতেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রম ঘটলো। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাত গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার উপর একটা কেক রাখা, তার আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স। অকস্মাৎ মেঘ পাশ থেকে এক উচ্ছল লাল রঙের গোলাপ আবির সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখের গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জ্বলজ্বল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানা দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। কিন্তু হৃৎপিণ্ডের ছুটোছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃৎস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেললো সঙ্গে সঙ্গে, কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটল কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আবির চলে যাওয়ার মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেছেন। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন। আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5-7 মিনিট পর বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে। হয়তো ইচ্ছে করে পরেছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবেন? নিজেকে বাঁচাতে সহসা দু হাতে দুগাল চেপে ধরল। অষ্টাদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত সুরে বলল, এসব করার জন্যই সেদিনের অনলাইনের শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটা যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েছিল। দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার দিকে তাকায়। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙ্গুলে লেগে থাকা ক্রিম দু আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে 2 পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসতে মেঘ আতঙ্কে 2 পা পিছালো। আবিরের হাত মুঠোয় থাকা নিজের হাতটা ছুটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির 1 পা এগোচ্ছে আর
মেঘ এক পা পিছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আর জীবনে এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব অনুভব করলো দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে। একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশের গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল। সেটাই মেঘের দু গালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করতে ভেজা চুলগুলো কপালে পড়ছিল। আবির অকস্মাৎ মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশের চোখে মুখে। সহসা দু চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্ত ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটু শান্তি দিবি না আমাকে? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরও কেন দিচ্ছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশের সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাদমস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখলো। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে, তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হচ্ছিল। মেঘকে দেখে থামলো। মৃদু সুরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাব। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলে হাত দেয়নি। ঘন্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলা ড্রয়িং রুম সব সময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকেও অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকেও নিজের হাতের হেলমেট পরিয়ে বাইকে স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তায় জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন এক পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু!